তোমাকে হারায়ে আজ আমি অনেক একা বাবা। আজ আমি অনেক একা। আমি আর এত কষ্ট নিতে পারি না বাবা। আমাকে প্রত্যেকটা মানুষ ঠকায়, প্রত্যেকটা মানুষ কষ্ট দেয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় ডলি। চলে আসলাম বিমো স্টুডিও কথাচিত্র অনুষ্ঠানে। আজকে আমার কিছু লাইফ হিস্ট্রি শেয়ার করব। আমি একজন মা। আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন বেস্ট মা। কারণ আমি যখন আমার সন্তান জন্ম দেই তখন আমার পরিস্থিতি আমাকে এরকম একটা জায়গায় দাঁড়া করাইছে যে ওইখান থেকে কখনো বের হয়ে আসার মতো সুযোগ ছিল না। তারপরও আমি হার মানিনি। আমার ছেলেকে বাঁচাতেই হবে, আমার ছেলে ভবিষ্যৎ সুন্দর করতে হবে, ইভেন আমার সংসার টেকাতে হবে। বাট আমার ছেলের যখন 3 মাস বয়স হয়, হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার পরে প্রাথমিকভাবে তার ট্রিটমেন্ট করাইলাম। করানোর পর তার প্রবলেম হচ্ছে ডবল নিউমোনিয়া হয়েছিল। সেখান থেকে অনেক প্রবলেম হয়েছে। আমি আমার ছেলের অনেক ট্রিটমেন্ট করাইছি, অনেক বলতে অনেক। আমার জীবনে আমি এমন একটা সময় পার করছি আমার ছেলেকে নিয়ে যে আমার ছেলের চিকিৎসা করতে করতে আমার এক সময় কিছুই ছিল না। আমার অলংকার, আমার টাকা পয়সা, আমার আমার বলতে আমার কিছুই ছিল না। তখন তোমার ফ্যামিলির লোকজন তোমার পাশে ছিল না ওই সময়টাই? হ্যাঁ, ফ্যামিলির লোকজন ছিল। ফ্যামিলির লোকজন বলতে আমার আব্বু অলওয়েজ আমার পাশে ছিল, আমার বোনরা আমার পাশে ছিল, আমার ভাইরা আমার পাশে ছিল। কিন্তু যার পাশে থাকার কথা ছিল সে ছিল না। বুঝতে পারছি, আসলে আমাদের লাইফের প্রিয় মানুষটা যদি পাশে না থাকে তখন আসলে স্ট্রাগল করতে অনেক কষ্ট হয়ে যায়। আমি আমার লাইফে এমনও দিন পার করছি যে আমার বাচ্চার তো শ্বাসকষ্ট ছিল। ওর তো মানে প্রতিদিন হচ্ছে ওরে 15 থেকে 20 বার নেবুলাইজ করা লাগতো। তো অনেকটা সময় লাগতো, তাহলে তো মেডিকেলে প্রতিনিয়ত তোমার নিতে হতো মনে হয়। না, প্রতিনিয়ত মেডিকেলে নেওয়া লাগতো বলতে ওরে যখন মেডিকেলে নিয়ে যেতাম একটানা 2-3 মাস মেডিকেলে থাকা লাগতো। সেখান থেকে আবার যখন বাসায় আসতাম আবার 15 দিন 20 দিন 1 মাস ভালো থাকতো, আবার হুট করে অসুস্থ হয়ে যেত। কিন্তু যখন এরকম বারবার বাসায় নিয়ে আসার পরে যখন বারবার অসুস্থ হয়ে যায়, তার বাবা সেটা সহ্য করতে পারে না, যে সে আর ট্রিটমেন্ট করবে না, ও এভাবেই থাক, সুস্থ হলে হবে, না হলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে। কিন্তু তার বাবা এই কথাটা সহজভাবে বললেও বা সহজভাবে বুঝতে পারলেও আমার সেটা বুঝাসেনি। মানে তুমি তো মা, তুমি তো দিন আসলে শেষে আমি মা। যেই বয়সে আমার আমার মায়ের কোলে ঘুমানোর কথা ছিল, সেই বয়সে আমার কোলে আমার বাচ্চা ঘুমাইছে। তো আমার হাজবেন্ড যদি এই বিষয়টা সহজভাবে বুঝতে পারলেও আমি সহজভাবে বুঝতে পারি নাই। আমার বাচ্চার চিকিৎসার জন্য আমার স্পষ্ট মনে আছে, আমার বাচ্চার চিকিৎসার জন্য আমার বাচ্চার যখন 1 বছর বয়স হয়, তো সেই রমজানে হচ্ছে আমার আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছু ড্রেস গিফট করে। যে তোর বাবার হুট করে ওর বাবা সাসপেন্ডে চলে গেছে, তারপরে হচ্ছে ওর বাবার হাতের অবস্থা ভালো না, আমি আমার অলংকার যা ছিল সব ছেলের জন্য শেষ করে ফেলছি। তো আমার বাবার বাড়ি থেকে যখন ওই রমজান ঈদে আমার ড্রেস গিফট করে, ঈদের চাঁদার থেকে আমার ছেলেটা আবার অসুস্থ। তখন আমরা বাসাতে ছিলাম। যখন চাঁদাতে অসুস্থ হইলো তখন আর ওই চাঁদাতে ওর মেডিকেল নেওয়া হয়নি। ঈদের দিন তো হসপিটাল ইমার্জেন্সিতে ডক্টর ছাড়া অন্য কোনো ডক্টর থাকে না, ঈদের দিনও নেওয়া হয়নি। কিন্তু ঈদের পর দিন যখন আমি আমার হাজবেন্ডের উপর প্রেশার ক্রিয়েট করলাম যে তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, তখন আমার বাচ্চার বয়স ছিল 1 বছর 3 মাস, যে তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, ওর ডক্টর দেখানো জরুরি। আমার হাজবেন্ড আমাকে একটা সময় খুব বাজে একটা বিহেভ করছে, যে ওই বিহেভটা আমি মানতে পারিনি। তো না মানার কারণে ওই যে ঈদের আগে আমার বাবার বাড়ি থেকে যে ড্রেসগুলা দিছে আমার স্পষ্ট মনে আছে
যে আমার বাচ্চার চিকিৎসার জন্য সেই 3টা ড্রেস আমি বিক্রি করছি পাশের ভাড়াটিয়ার কাছে। মানে একটা অসহায় মার কিছু করার নাই তখন আর, মানে যা আছে তাই দিয়ে আগে আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, এরকমই তোমার চিন্তাধারা ছিল। ওই ড্রেস বিক্রি করে যখন আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে গেছি, পরে ডক্টর আমাকে বলতেছে যে ওরা এখন না নিয়ে আসলেই পারতেন, কিছুক্ষণ পরে এমনিই মারা যেত। পরে এই কুর্মিটোলা মেডিকেলে আমার বাচ্চা তখন 1 মাস 13 দিন ছিল। 13 দিন থাকার পরে সে আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আমি তাকে আবার বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে সে আবার কিছুদিন সুস্থ থাকে, কিছুদিন অসুস্থ থাকে, এরকম করতে করতে তার 21 মান্থ বয়স হয়। যখন 21 মান্থ বয়স হয় তখন আমার বাচ্চা এই এই কিছুদিন আগে যে রমজান গেল, এই রমজানে হচ্ছে আমি যখন আমার বাচ্চা নিয়ে আমার বাবার বাড়ি চলে যাই, বাবার বাড়ি যাওয়ার পরে সেখানে আবার বাচ্চা অসুস্থ হয়, আবার তাকে মেডিকেলে ভর্তি করাই। সেখান থেকে ডক্টর ওকে রেফার করছে ঈদের আগে ইমিডিয়েটলি তাকে বড় কোনো ডক্টর দেখাতে হবে। যখন তাকে মানে ওই ঈদের সময়, ওই সময়টা আমার কাছে কোনো টাকা ছিল না। আর আমার এমন একটা সময় চলে আসছে যে আমি আমার ফ্যামিলির লোকজনদের কাছে, আমার বাবার অনেক কিছু আছে, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি আর আমার বাবার কাছে বলতে সাহস পাই নাই। যে আমি চাবো, আমার লজ্জা লাগতো নিজের কাছে। আর আমি যে কিছু আমার বিক্রি করে আমার ছেলের ট্রিটমেন্ট করব, ওই রকম কিছু আমার কাছে ছিল না। তো ওইভাবেই আমার বাচ্চার ওইখানে আমার আব্বু ট্রিটমেন্ট করানোর পরে হচ্ছে আমি যখন তাকে নিয়ে ঈদের 5 দিন পরে ঢাকায় চলে আসি। তো ঢাকায় আসছিলাম তাকে ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তো ঢাকায় আসার পরে তার বাবা একটা রুমে ছিল, সেই রুমেই যাই আপাতত উঠার পরে দেখি যে ওই রুমে থাকার মতো পরিবেশ নেই, আমার রুমটা ইমিডিয়েটলি চেঞ্জ করা লাগবে। তো আমি আমার বাচ্চার সুবিধার জন্য আমি 3 দিনের মাথায় সেই রুমটা চেঞ্জ করে ফেলি। আমার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আরেকটা রুম অ্যাডভান্স করে সেই রুমে যখন উঠার পরে আমার বাচ্চা, ওর তখন আমি কিন্তু ওর ডক্টর দেখানোর জন্য নিয়ে আসছি। ওর বাবারে আমি ঢাকায় যেদিন ঢুকছি সেদিনই বলছি যে তুমি ওকে ডক্টর দেখাও, তুমি ওর ডক্টর দেখাও। ওর বাবা আমার সাথে অনেক খারাপ বিহেভ করতো, অনেক অনেক বলতে অনেক। আমি কখনো এগুলো আশা করিনি তার কাছ থেকে। পরে যখন নতুন রুমে উঠার পরে আমার বাচ্চার হঠাৎ করে জ্বর, এমনিতে ওর জ্বর থাকতো, হঠাৎ করে যখন জ্বর হইলো তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে ওর তো জ্বরের বেশি একটা ভালো না, আর ওর তো ভিতরের, আমি তো মা, আমি তোর সাথে থাকি, আমি তো বুঝি, ওর তো ভিতরের অবস্থা বেশি আমার কাছে ভালো লাগতেছে না, চলো আমরা ওরে মেডিকেলে নিয়ে যাই। আমার হাজবেন্ড মানে আমার এই কথার উত্তরে সে আমার বলল যে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, আমি আর তোর ছেলের চিকিৎসা করতে পারবো না। এখন মানে আমার এই লাইফটা যারা দেখবে তাদের কাছে আমার প্রশ্ন যে একটা মেয়ে কি বাচ্চা বাবার বাড়ি থেকে নিয়ে আসে, যে তার চিকিৎসার জন্য মেয়ের বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে? আমি তো বাচ্চাটা বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি। যাক, সে আর আমার বাচ্চাকে ওই দিন আর ডক্টর দেখায় নাই। তার পরের দিন থেকে আমার বাচ্চার হচ্ছে হঠাৎ করে দেখতাম যে ওর মুখ কালো হয়ে যাইতো, কিছুক্ষণ নীল হয়ে যাইতো। আমি আবার আমার ছেলেকে জিজ্ঞেস করতাম, মাম্মা তোমার কষ্ট হয়? আমার ছেলে বলতে হ্যাঁ। ও আবার ওর বুকটা দেখাই দিত, ওর বুকটাতে যত প্রবলেম ছিল। তো ওর পরদিন যখন অবস্থা আরো বেশি খারাপ হইলো তখন আমি মানে একটা পর্যায়ে আমার হাজবেন্ডের সাথে বায়না ধরলাম, মানে জেদ ধরলাম যে তোমার ওকে ডক্টর দেখানোই লাগবে। তখন সে বললো যে আমার কাছে টাকা নেই, আমি দেখাইতে পারবো না। অথচ তার কাছে কিন্তু টাকা ছিল। সে 4000 টাকা ঘর ভাড়া দেওয়ার জন্য আমার বিছনার নিচে রেখে দিছে। 4000 টাকা থাকা সত্ত্বেও সে আমার বাচ্চা ট্রিটমেন্ট করতে নিয়ে যায়নি, বলছে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। তারপরের দিন যখন আমি আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব, গোসল করাইছি, চুল কাটায় নিয়ে আসছি, খাবার খাওয়াইছি, নেবুলাইজ করছি প্রতিদিনের রুলসের মতো, কিন্তু সেই দিন আর আমার বাচ্চা হসপিটালে যেতে পারেনি। আমি দুনিয়ার কাউরে কোনো দিন বুঝাইতে পারবো না
আমার ভিতরে সারাক্ষণ কি চলে, আমি কি করে বেঁচে থাকি, আমি কিভাবে বেঁচে থাকি। পৃথিবীতে একমাত্র মানুষ ছিল যার জন্য আমার বেঁচে থাকার ইচ্ছে জাগতো, যে না আমার আরো কিছুদিন বাঁচতে হবে, আমার বাচ্চার ভবিষ্যৎ করতে হবে, আমার বাচ্চার লাইফ সুন্দর করতে হবে। একটা মানুষের জন্য আমার ছেলের জীবনটা মাত্র 2 বছরেই সমাপ্ত। তবে আমার ছেলে যখন মারা গেছে না, মানে আমার ছেলেটা যখন মারা গেছে, ওর বাবার বুকেই মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে আমাকে বাসায় রেখেই সে তখন বাচ্চা নিয়ে হসপিটালে দৌড় দিছে। ভাই তখন কি লাভ? তুমি যেহেতু হসপিটালে নিতা, এই নেট আগেই নিতা। একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে হসপিটালে নিয়ে তাকে ট্রিটমেন্ট করবা, স্লাইন দিবা, ইনজেকশন দিবা, তার জন্য দৌড়াদৌড়ি করবা, এগুলো তো একদম ফাও কাজ। এগুলো তো তখন করার কথা ছিল না। যখন আমি 3 দিন ধরে বলছি যে আমার ছেলেটার অবস্থা ভালো না, তুমি আমার ছেলেটাকে ডক্টর দেখাও, আমার ছেলেটা ডক্টর দেখাও, তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে আমার বাচ্চার ডক্টর দেখায় নাই। যখন মারা গেছে তখন তোমার টাকা কোথা থেকে আসছে? তখন তো তুমি কোথা থেকে, মানে কোথাও থেকে তোমার ইনকাম সোর্স ছিল না যে এই কাজটা থেকে তোমার এই টাকাটা আসবে, বা এই এই জবটা থেকে তোমার এই স্যালারিটা আসবে, এরকম তো কোনো ইনকাম সোর্স ছিল না। বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে তুমি হসপিটালে নিয়ে গেছো, তখন তোমার টাকাটা কোথা থেকে আসছে? আমি দুনিয়াতে সবাইরে ক্ষমা করলেও জানি না আল্লাহ আমার এই কথাটা শুনলে খুশি হবে না বেজার হবে। বা আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করলেও আমি এই মানুষটার কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। একটা মানুষটা আমি 16 বছর বয়সে ভালোবাসছি, তার হাত ধরে তার ঘরে আসছি, তার শূন্য সংসার পূর্ণ করছি, তার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালোবাসা হারাইছি। শুধুমাত্র আমি চেয়েছি যে আমার, সে আর যাই হোক, সে যতই খারাপ হোক, দিন শেষে সে আমার সন্তানের জন্মদাতা পিতা। আমি তাকে আজও সম্মান করি। আমি তাকে আজও সম্মান করি, আজও তাকে অসম্ভব লেভেলের ভালোবাসি। বাট আমি আর তার সাথে কখনো একসাথে পথ চলা নিয়ে আগাতে পারবো না। আমার ছেলেটা মারা গেছে আজকে 3 মাস 3 দিন, মানে 93 দিন হয়েছে। এই 93 দিনে মনে হয় যে কোনো একদিন রাত আমার চোখে 1 ফোঁটা ঘুম নাই। আমি এক সেকেন্ডের জন্য 2 চোখের পাতা এক করতে পারি না। ছেলেটা মারা যাওয়ার সাথে সাথে আমি ভাবলাম যে আমার এখন কিছু একটা করতে হবে। যেহেতু 2টা বছর ছেলে নিয়ে কাটাইছি, এখন যদি এভাবে একাকিত্ব নিয়ে থাকি তাহলে আমি ব্রেন স্ট্রোক করবো। অলরেডি আমি ব্রেন স্ট্রোক একবার করছি, মানে আমার ছেলে যেদিন মারা গেছে সেই দিনে আমি ব্রেন স্ট্রোক করছি। তখন ছেলের শোকটাও আমি কাটায় উঠতে পারিনি। মানে ছেলে যে মারা গেছে, একটা মায়ের যে একটা বাচ্চা গেলে যে মাটা সুস্থ হইতে 2-4-6 মাস লেগে যায়, সেই সময়টা আমাকে কেউ দেয়নি, আমার ফ্যামিলিও দেয়নি, বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও কেউ দেয়নি। তখন আমি চিন্তা করলাম যে না, আমার এভাবে ভেঙে পড়লে চলবে না, আমার কিছু একটা করতে হবে। তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য হুট করেই ভালো একটা কোম্পানিতে আমার জব হয়।
নিজেকে মেন্টালি ঠিক রাখার জন্য আমি এই জবটাতে আগ্রহ দেই, যে না আমার এই জবটা করলে আমার সময় চলে যাবে, আমার বাচ্চার কথা মনে পড়বে না, আমার কোনো টেনশন থাকবে না, আমি ভালোভাবে লাইফ লিড করতে পারবো। তো জব আমার ঠিকই হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রতিদিন যখন বাসা থেকে বের হই এক বুক স্বপ্ন নিয়ে বের হই যে আজকে মনে হয় রাস্তায় বের হলে আমার ছেলের দেখা পাবো, আজকে মনে হয় ওইখানে গেলে আমার ছেলের দেখা পাবো। আমি তাকে অন্ধের মতো এই শহরে খুঁজে বেড়াই, আমি জানি সে কখনো আসবে না, তারপরেও আমি তাকে সারাক্ষণ খুঁজি। আমার ছেলে মারা যাওয়ার পর থেকে রাস্তায় বেরোলে যেই কয়টা বাচ্চা এই পর্যন্ত আমার সামনে পড়ে আমি দেখলে ভাবে তাকায় থাকি আর ভাবি, আরে আমার ছেলেটা যদি থাকতো তাহলে সেও তো আজকে এইভাবে আমার সাথে ঘুরতে পারতো, আমার সাথে চলতে পারতো, বা আমি তাকে খাওয়াই দিতে পারতাম, তাকে বুকে নিয়ে ঘুমাইতে পারতাম। কিন্তু আমি তাকে পাই না বা পাবো না, আমি জানি যে তাকে আর আমি কখনো পাবো না যেন দিন শেষে আমি তো মা, আমি তো তাকে গর্ভে ধারণ করছি, আমি তো তাকে জন্ম দিছি, এই জন্য তার জন্য আমি এখন অপেক্ষা করি। আমি তার জন্য যে অপেক্ষাটা করি সেই অপেক্ষাটা কিন্তু তার বাবা করে না। আমার ছেলে মারা যাওয়ার 11 দিন পরে সে তার আরেক ওয়াইফের কাছে চলে গেছে, আরেক বাচ্চাদের কাছে চলে গেছে। আমি তো কারো কাছে যাইতে পারিনি, না আমার তো কেউ নাই, আমার যেটা ছিল সেটা তো সেই হারায় ফেলছে, সেই আমার কাছ থেকে কেড়ে নিছে, আমার তো নাই, তার আছে সে চলে গেছে, সে এখন দিব্যি লাইফ লিড করতেছে, ভালো আছে, আনন্দে আছে, কিন্তু দিন শেষে আমি কেমন আছি এটা জানার মতো মানুষ নাই। আমার ছেলের দাফন করছি ঢাকাতে, কাওলা সিভিল এভিয়েশনের স্টাফ কোয়ার্টারে। আমার প্রতিদিন ওইখান দিয়েই অফিসে যাওয়া লাগে, মানে ওই রাস্তাটাই আমার অফিসের জন্য সহজ রাস্তা, যে এখান দিয়ে গেলে আমি খুব অল্প সময়ে আমার অফিসে পৌঁছাইতে পারবো। বাট আমি কিন্তু সেই রাস্তায় যাই না, কেন যাই না জানেন? ওই রাস্তায় গেলে আমার হাত পা কাঁপে, আমি সেইখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারি না। আমার মনে হয় যে আমি যদি পারতাম ওই কবরটা ফাঁকা করে আমার ছেলের উঠায় নিয়ে আসতাম। এত কষ্ট করার পরও আল্লাহ কেন নিয়ে গেল? আল্লাহ তো একটু আমার দিকেও দেখতে পারতো। আল্লাহ তো সব বুঝে, আল্লাহ তো সব জানে, আল্লাহই তো সবকিছুর মালিক। আল্লাহ এইটা কেন বুঝলো না যে আমার বাচ্চা নিয়ে গেলে আমি বাঁচতে পারবো না, আর আজকে আমি বেঁচে নেই। আমাকে যে মানুষ দেখে না যে আমি ভালো আছি, হাসতেছি, খেলতেছি, মানুষের সাথে কথা বলতেছি, জাস্ট আমার ইমোশনটা ভালো রাখার জন্য, আমার সময়টা পার করার জন্য আমি একটা মানুষের সাথে কথা বলি বা একটা মানুষের সাথে হাসাহাসি করি, নিজেকে মেন্টালি ভাবে ঠিক রাখার জন্য। এইখানেও দিন শেষে কিছু মানুষ আমাকে ভুল বুঝে, কিছু মানুষ আমাকে খারাপ বলে, এই বলে সেই বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কষ্ট রাখার জায়গাটা তো ব্লক হয়ে গেছে, ফুল হয়ে গেছে। যে একটা জায়গা ফুল হয়ে গেলে সেখানে তো আর অন্য কিছু ধরবে না, এখন আর কষ্ট লাগে না। তো বাচ্চা মারা যাওয়ার পরেও এই জবের রাস্তায় এসে হঠাৎ করে আরেকটা মানুষের সাথে পরিচয়। তো ওই মানুষটা যখন আমার জীবনে আসে, আমি এইটা ভেবে তার হাত ধরছি যে
বাচ্চার কষ্টটা বা আমার পাস্টের কষ্টটা একটু হলো তার মধ্যে আমি শেয়ার করতে পারবো, বা সে আমার কষ্টটা বুঝবে। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে যে সে একদিন আমাকে আজান সাক্ষী রেখে বলছিল, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার মায়ায় পড়ছি, আমি তোমার অসম্ভব মায়ায় পড়ছি, যেই মায়া চাইলেও কখনো কাটাতে পারবো না। আহারে ছেলে মানুষ। তার এই কথাগুলোর পরদিন থেকে তার আর আমার সম্পর্কটা কয়দিন ছিল জানেন? মাত্র 47 দিন। যেই মায়া সে সারা জীবনও কাটাইতে পারবে না, সেই মায়া সে 47 দিনেই ভুলে গেছে। সে জানতো, সে আমার পাস্ট জেনেই আমার লাইফে আসছিল, সে আমার কষ্টগুলোর কথা জানতো, সে আমার সবকিছু জেনেও সে আমার জীবনে আসছে। তাকে আমি বলছি, আমি সৎ ভেবেই তাকে বলছি যে আমার এই পাস্ট আছে, তুমি যদি এই পাস্ট জেনে আমার কাছে আসতে চাও আসো, কিন্তু পরবর্তীতে তুমি পাস্ট নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না, কারণ আমার কাছে অ্যান্সার নেই, আমি কি দিব। সে বলছে তোমার পাস্টে যা ছিল থাক, এখন তোমার জীবনে আমি আছি। কিন্তু আজকে তো আমার জীবনের জায়গায় ঠিকই আছে, তাহলে সে কোথায়? সে এখন কোথায়? সে যে চলে গেছে তাতে আমার কষ্ট লাগে না, শুধু তার স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। সে যে চলে গেছে বা সে আমাকে ইগনোর করে, সে আমার সাথে কথা বলে না, সে আমার টেক্সটের রিপ্লাই দেয় না, সে আমার ফোন রিসিভ করে না, বাট আমার কষ্ট হয় না। তবে দুনিয়াতে আমরা যাই করি, দিন শেষে এতটুকু মাথায় রাখতে হবে যে আমরা, আমাদের উপরেও কিন্তু একজন আছে, সে কিন্তু বসে দেখে যে কে কার সাথে কি করতেছে। আজকে একটা মানুষ আমার এরকম একটা অবস্থাতে এসে সে যখন আমাকে আরেকটু আগুনে ঠেলে দিল, তাতে আমি কষ্ট পাইনি। দিন শেষে আমি মানুষটা তো চিনছি যে সে কেমন ছিল, হয়তো অল্পতেই আল্লাহ তাকে আমাকে চিনাই দিছে, কারণ আমার তো স্বপ্ন ছিল তাকে নিয়ে অনেক দূরে যাওয়ার। হয়তো অত দূর পর্যন্ত গেলে, সে যদি অত দূরে নিয়ে আমাকে ছেড়ে দিত তখন আমার অবস্থাটা কি হইতো। সে অল্পতে ছেড়ে গেছে, তাতে দুঃখ নাই, তবে সারা জীবন আশাবাদী সে আবার ফিরে আসবে, সে আবার ফিরে আসবে, এটাই একমাত্র চাওয়া। তার চলে যাওয়াতে আমার কোনো দুঃখ নাই, সে ভালো থাকুক। আমি চাই তার ভবিষ্যৎ আরো সুন্দর হোক, আরো ভালো হোক, সে তার লাইফে আমার চেয়ে আরো ভালো মেয়ে তার লাইফে আসুক, আমি এতটুকুই কামনা করি। তার জন্য আমার এতটুকুই বলা, আর বেশি কিছু বলবো না। সে যদি কখনো তার ভুল বুঝে আমার কাছে ফিরে আসে, আমার এই লাইফটা হয়তো সে দেখবে, আমার এই লাইফটা হয়তো সে দেখবে, বাট তার কাছে মনে হবে যে আমার এই কান্নাগুলো ফেক। মেয়েরা এমনিই কাঁদতে পারে ভাই, চোখের পানি এমনিতেই আসে না, চোখের পানি এমনিতেই আসে না। আপনি চাইলেই কি আপনার চোখের পানি আনতে পারবেন? পারবেন না। তো আমি তার জন্য দিন শেষে এইটুকুই বলবো যে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার ভবিষ্যৎ সুন্দর হোক। তার জন্য আর কিছু বলবো না, তার চ্যাপ্টার এখানেই শেষ। আমার ছেলের জন্য এইটুকুই বলবো যে আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে, আল্লাহ তার কাছে নিয়ে রাখছে, তাতে আমি অনেক খুশি। কারণ আমার ছেলে দুনিয়াতে অনেক কষ্ট করছে, তার বাবা তাকে অমানবিক টর্চার করছে, সেই থেকে হয়তো সে মুক্তি পাইছে, সে ওখানে ভালো আছে আমি জানি। কিন্তু আমি তো এখানে ভালো নাই। আল্লাহ আমাকে একটু ভালো থাকার তৌফিক দান করুক, যাতে আমিও আর 5টা মেয়ের মতো ভালো থাকতে পারি, আমার জীবনটা আর 5টা মেয়ের মতো সুন্দর করে তুলতে পারি। আর ছেলের জন্য বলবো, বাবা তুমি আমার জন্য অপেক্ষা করো, তোমাকে হারায়ে আজ আমি অনেক একা বাবা, আজ আমি অনেক একা। আমি আর এত কষ্ট
জন্য অপেক্ষা করো বাবা, আমি আসবো তোমার কাছে খুব তাড়াতাড়ি। গল্প তো এতক্ষণ অনেক করলাম, আশা করি সবাই মন দিয়ে শুনবেন, সবার ভালো লাগবে। পৃথিবীতে এখনো এমন কিছু মেয়ে আছে যারা চাইলেও ক্যামেরার সামনে আসতে পারে না, বা পরিস্থিতির চাপেই হোক, সমাজের চাপেই হোক, ক্যামেরার সামনে বসে বলতে পারে না তার মনের কথাগুলো। প্রত্যেকটা মায়ের জন্য মন থেকে অনেক দোয়া, প্রত্যেকটা বাচ্চার জন্য মন থেকে অনেক দোয়া। আল্লাহ যেন প্রত্যেকটা মায়ের বাচ্চাকে তার বুকে সারা জীবন রাখে। আর আল্লাহ তো আমার বাচ্চাটা আমার বুক থেকে নিয়ে গেছে, আমার বুকটাও যেন দিন শেষে শান্তি একটা ঘুম দিতে পারি, সেই ঠান্ডা বাতাসটা যেন আল্লাহ আমার উপর বইতে করে।